এ বলে হুমায়রা তাহিরের গালে হালকাভাবে চাপড় দিতে শুরু করে। পরক্ষণে গার্ডটি কুশলের কাছে এসে বলল, স্যার, পার্কিং সাইডে রাখা আপনার সব গাড়ির 2টা করে চাকাকে যেন পাংচার করে দিয়েছে। আমি 2জন গার্ডকে নতুন চাকা লাগানোর কাজে নিয়োজিত করে এসেছি। একটু সময় লাগবে কাজটি সম্পন্ন করতে। কুশল বুঝতে পারে এটাও শত্রুপক্ষের পূর্ব থেকে সাজানো কূটনৈতিক পরিকল্পনার একটি ধাপ মাত্র। হুমায়রা বলল, আপনাদের বাড়ির বাইরে আমাদের গাড়িটা রাখা আছে, আমাদের গাড়িতে করেই তাহিরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। হুমায়রা এমন কথা শুনে কুশলের এক মুহূর্তের জন্য দেরি না করে 2জন গার্ডের সহযোগিতায় তাহিরকে নিয়ে চৌধুরী মেনশনের মূল গেটের দিকে অগ্রসর হতে শুরু করে। হুমায়রাও ওদের সাথে সাথে যায়। এত সময় ধরে তরুণীমা স্তব্ধ হয়ে এক স্থানে দাঁড়িয়েছিল। কি বলবে, কি করবে, কিছুই যেন সে বুঝে উঠতে পারছিল না। তাহিরকে নিয়ে যেতে দেখে তরুণীমা আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। সেও ওদের পেছন পেছন যেতে শুরু করে। কামিনী নিজের বেনুনি নাড়াতে নাড়াতে রিজভিকে ফিসফিসিয়ে বলল, বাইরের কোনো শত্রুর পক্ষে বাড়ির ভিতরে ঢুকে কুশলের এর পরপর দুভাবে মারার চেষ্টা করা কি আদৌ সম্ভব? সম্ভব জন্যই তো আক্রমণটি করতে পারলো। আমার তো মনে হচ্ছে ঘর শত্রুই আজ বিভীষণের রূপ ধারণ করেছে, আর কুশলের আসল শত্রু তোর। কামিনী পুরো কথা শেষ করার পূর্বে রিজভি কামিনীর দিকে চোখ পাকিয়ে তাকায়, যার ফলে কামিনী সেখানে থেমে যায়। পরক্ষণে সাগরিকা চৌধুরী পরিবারের বাকি সদস্যদের উদ্দেশ্যে বলল, যা হওয়ার ছিল তা তো হলোই। আল্লাহ তাআলা আমার কুশল দাদুভাইকে সব সময় সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করুক। যার জন্য আজ আমার দাদু ভাইয়ের প্রাণ রক্ষা পেল, আল্লাহ তাআলা তাকেও পুরোপুরিভাবে সুস্থ করে তুলুক, এই কামনাই করছি। এখন তোমরা সবাই নিজ নিজ কক্ষে গিয়ে বিশ্রাম করো। সাগরিকা চৌধুরীর কথা অনুযায়ী সকলে ধীরে ধীরে চৌধুরী মেনশনের ভেতর চলে যায়। অপারেশন থিয়েটারের বাইরে চিন্তিত মুখশ্রী নিয়ে পায়চারি করছে কুশল। ওটির দরজার সামনে রাখা চেয়ারগুলোতে বসে নীরবভাবে 2 চোখ দিয়ে অশ্রুপাত করছে হুমায়রা। ওদের থেকে কিছুটা দূরে দেয়ালের সাথে পিঠ থেকে দাঁড়িয়ে মেঝের উপর দৃষ্টি স্থির করে রেখেছে তরুণীমা। সে সময় তরুণীমার মা তমালিকা শিকদার ও তরুণীমার বাবা তারেক শিকদার সেখানে এসে উপস্থিত হন। তারেক শিকদার কুশলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তাহিরের এখন কি অবস্থা বাবা? এখনো কিছু জানতে পারিনি। বেশ কিছু সময় হলো ওকে নিয়ে ওটিতে প্রবেশ করেছেন ডাক্তাররা। অফিস থেকে আসার পরে শরীরটা কিছুটা খারাপ লাগে, তোদের বাসার অনুষ্ঠান পর্বে আজকে যেতে পারিনি। তরুণ মায়ের থেকে তাহিরের বলা সব কথা জানতে পারার পরপরই বড় মা ফোন করে এই দুর্ঘটনার কথা জানালেন আমায়। অজানা কারণে বাসা আর স্থির হয়ে থাকতে পারছিলাম না, এজন্যই এখানে চলে আসলাম আমরা। আমি জানি না 5 বছর আগে তাহিরের সাথে আপনাদের কি সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের গভীরতাই বা কতটুকু ছিল, কিন্তু অরুণিমার মৃত্যুর পিছনে আদতেও তাহিরের কোনো হাত ছিল কিনা এই বিষয় নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি মনে করি অন্যের জীবন বাঁচানোর জন্য যে নিজের জীবনের পরোয়া করে না, সে কখনো কাউকে খুন করতে পারে না। এই বলে কুশল স্থান ত্যাগ করে। তারেক শিকদার শান্ত দৃষ্টি নিয়ে কুশলের যাওয়ার পানে তাকিয়ে রয়। তরুণীমা এভাবে এক ঠায় দাঁড়িয়ে থেকে তমালিকাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি আজ সকলের সামনে তাহিরকে অনেক ছোট বড় কথা শুনিয়ে অপমানিত করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে কুশলকে বাঁচাতে গিয়ে উনি নিজের জীবনের কোনো পরোয়া করলেন না। এতটাও নিখুঁতভাবে কি কেউ নাটক করতে পারে? আমরা কি ওনাকে কোনোভাবে ভুল বুঝছি মা? আমার মাঝে এতটা দমনা কাজ করছে কেন বলতে পারো? তুই যে দোটানার মাঝে আটকে আছিস, আমিও সেই দোটানার মাঝে আটকে আছি রে তরু। আজ বিকালবেলা তাহির যখন আমাদের বাড়িতে এসে দাঁড়িয়েছিল, ওকে দেখা মাত্রই রাগে ঘৃণায় আমার শরীর রেডি করছিল, কিন্তু পরমুহূর্তেই ওর বলা কথাগুলো শুনে আমার মন ও মস্তিষ্ক আমাকে 5 বছর আগে সেই দুর্বিষহ রাতের সময়টিতে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল। কি বলেছিল তাহির তোমায়? অতঃপর তমালিকার সব কথা খুলে বলে তরুণীমাকে। কুশলের গোপন আস্তানায় একটি বিশাল আকার রুমের ভেতর চেয়ারের সাথে হাত পা মুখ বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে তাহিরকে, গুলিবিদ্ধ করা সেই ওয়েটারটিকে। বেশ লম্বা সময় ধরে নিজেকে ছাড়ানোর জন্য শরীরের সর্বশক্তি প্রয়োগ করার এখন ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে সে। রুমটির চারপাশে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। এছাড়া আস্তানাটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও কয়েকজন গার্ডস।
সে সময় কুশলের আস্তানায় এসে এই বিশালাকার রুমটির মূল দরজা ভেদ করে ভেতরে প্রবেশ করে লোকটির সামনে এসে দাঁড়াতেই একজন গার্ড একটি চেয়ার এনে দেয়। কুশল চেয়ারে বসে পায়ের উপর পা তোলে। লোকটি ভীতু দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে আছে। আরেকজন গার্ড লোকটির কাছে এসে ওর মুখের বাঁধন খুলে দেয়। কুশল ওর কপালে ডান পাশে শাহাদাত আঙুল দিয়ে খসা দিতে দিতে প্রশ্ন করলো, আমাকে মারার জন্য কে পাঠিয়েছিল তোকে? লোকটি নিজের ভয়কে নিজের মাঝে দমিয়ে রাখার চেষ্টা করে উচ্চস্বরে বলল, আপনার জায়গা যাকে গুলিবিদ্ধ করেছি সেই মইটা টাকা নিয়ে ঠিক করা ছিল আমার। আপনাকে আর আপনার পরিবারের কোনো সদস্যকে সে মেরে ফেলতো না। আপনার ওপর অ্যাটাক হবে আর আপনাদের কোনোরূপ ক্ষয়ক্ষতি হওয়ার পূর্বে তিনি নিজের প্রাণে ঝুঁকি নিয়ে আপনাকে যে কাউকে বাঁচিয়ে নিবে, এটাই ছিল তার আসল উদ্দেশ্য। আপনার জায়গায় নিজে গুলি বিদ্ধ হয়ে ওনার সফলও হলেন। মাঝখানে থেকে আমি ধরা পড়লাম। আমি অনেক গরিব, খুব সাধারণ একজন মানুষ। যদি আমি দিন খাই, তাই এগুলো টাকা একসাথে পাওয়ার লোভে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল। যার দারুণ আমি এই কাজটি করতে বাধ্য হয়েছিলাম। আমাকে আপনি ছেড়ে দিন। আমি আর কখনো এমন খারাপ কাজ জড়াবো না, কথা চিন্তাও করব না। কুশল বাঁকা হেসে একজন গার্ডকে ইশারা করলো। গার্ডটি কুশলের ইশারা বুঝতে পেরে আরো দুজন গার্ডসের সহযোগিতায় চেয়ারের হাতল থেকে লোকটির হাতের বাঁধন খুলে দিয়ে ওর হাতজোড়া কোমরের পিছনে নিয়ে আবারও বেঁধে দেয়। লোকটি নিজেকে ছাড়াতে ছটফট করতে নিলে লোকটির মুখের উপর ক্লোরোফর্ম ছিটিয়ে দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। বেশ কিছু সময় পর অতিরিক্ত গরম বোধ করে লোকটি চোখ মেলে তাকাতে দেখে সে উল্টো অবস্থায় ঝুলে আছে, আর ওর মাথার 2 হাত নিচে একটা বিশালাকার কড়াইয়ের ফুটন্ত তেল রাখা আছে। নিজেকে এমন করুণ অবস্থায় ভেসে থাকতে দেখে লোকটি বুঝতে পারে কুশল ওর বলা মিথ্যে কথাগুলো বিশ্বাস করেনি। লোকটি এবার আর নিজের ভয়কে নিজের মাঝে দমিয়ে রাখতে পারে না। অনুরাগ স্বরে কুশলকে উদ্দেশ্য করে বলল, স্যার, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। আমি আপনাকে সব সত্যি বলছি, তবুও আমাকে আপনি মারবেন না। আমার বাড়িতে আমার স্ত্রী ও ছোট ছোট 2টা দুধের শিশু বাচ্চা আছে। ওরা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে আমার বাড়ি ফিরতে হবে স্যার। মিথ্যে জিনিসটা আমার বরাবরই ভীষণ অপছন্দ, তাই এবার সত্য ব্যতীত মুখ থেকে একটাও মিথ্যে শব্দ বের করিস না, নয়তো এই গরম ফুটন্ত তেলের ভিতর তোকে খুব ভালোভাবে ভাজার পর জঙ্গলের শিয়াল কুকুরের খাবার হিসেবে ছেড়ে আসা হবে। স্যার, আমি ওনার নাম জানি না, আর না জানি আমি ওনাকে দেখেছি। আমি এবং আমার একজন সঙ্গী শুধু ওনার ছায়াটাই দেখতে পেয়েছিলাম আর ওনার কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। আর সন্ধ্যার সময় তিনি আমাদের মোটা টাকা দেওয়ার লোভ দেখিয়ে আপনাকে মেরে ফেলতে বলেছিলেন, আর এটাও বলেছিলেন যদি আমরা ধরা পড়ে যাই তাহলে নিজের মতো করে একটা মিথ্যা কাহিনী যেন বানিয়ে বলে দিই, কিন্তু ওনার কথা যেন কোনোভাবেই আপনাকে না বলি। উনি একজন পুরুষ ব্যক্তি ছিলেন। কণ্ঠ শুনে আর ছায়া দেখে যতটুকু বুঝতে পেরেছিলাম তাতে মনে হয়েছে ওনার বয়স 50-এর ঊর্ধ্বে হবে। এর বেশি আমি কিছু জানি না স্যার। আমি আমার বউয়ের বাচ্চার কসম কেটে বলছি, আমি সম্পূর্ণ সত্য কথা বলছি আপনাকে। সে সময় কুশলের ফোন বেজে ওঠে। কুশল ফোন স্ক্রিনের দিকে তাকাতে দেখলো ডাক্তার আকরাম সাহেব কল করেছেন। কুশল কলটি রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আকরাম সাহেবের কথাগুলো শোনা মাত্র কুশলের চেহারার স্বস্তির ছাপ ফুটে ওঠে। পর মুহূর্তে কুশল কল কেটে দিয়ে বসা অবস্থা থেকে উঠে বলল, ওকে ওখান থেকে নামিয়ে আগের ন্যায় বেঁধে রাখো। এ বলে কুশলের আস্তানা থেকে বেরিয়ে যায়। ডাক্তার আকরামের কল পেয়ে কুশল দ্রুত নিজের আস্তানা থেকে বেরিয়ে সৌহার্দ্যকে যে ক্লিনিকে ভর্তি ছিল সেই ক্লিনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু সময় ড্রাইভ করার পর সঠিক গন্তব্যস্থলে এসে পার্কিং সাইডে গাড়ি রেখে কুশল ক্লিনিকের ভেতর প্রবেশ করে সরাসরি ডাক্তার আকরামের পার্সোনাল কক্ষে চলে যায়। কুশল আকরাম সাহেবের কক্ষে প্রবেশ করতেই তিনি শান্ত স্বরে বললেন, বসুন মিস্টার কুশল চৌধুরী। কুশল শান্ত মুখশ্রী নিয়ে চেয়ারে বসে পড়ে। আকরাম সাহেব বললেন, আপনার ভর্তিকৃত পেশেন্ট মিস্টার সৌদার্য ইশারকের কিছু সময় পূর্বেই জ্ঞান ফিরেছে। আপাতত কড়া ডোজের ঘুমের ঔষধ ইনজেক্ট করে ওনাকে ঘুমিয়ে রাখা হয়েছে, আর চিন্তার কোনো কারণ নেই।
ওনার যে ক্রিটিক্যালি অবস্থা ছিল তাতে এত তাড়াতাড়ি ওনার সেলস ফেরার আশা আমরা করিনি। সম্পূর্ণ আল্লাহ তাআলার অশেষ রহমতে বলতে পারেন। যেহেতু ওনার সেন্স ফিরে এসেছে, তাই আগামী পরশু সকালেই ওনার মুখে থাকা ব্যান্ডেজটি আমরা খুলে ফেলতে পারবো। ওনার প্লাস্টিক সার্জারি করা হয়েছে, তাই নতুন চেহারা দেখার পর উনি হয়তো কিছুটা অস্বাভাবিক আচরণ করতে পারেন। তাই পরশু সকালে ওনার শুভাকাঙ্ক্ষী আরো যদি কেউ থাকেন তাহলে তাকে নিয়ে আপনাকে এখানে উপস্থিত থাকতে হবে। সৌহার্দ্যের স্মৃতিশক্তি লোপ পাওয়া নিয়ে কোনো রিস্ক আছে কি ডাক্তার সাহেব? যেহেতু ভীষণ বাজেভাবে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ওনার স্মৃতিশক্তি লোপেন পাওয়ার বিষয় নিয়ে আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না আপনাকে। তবে আল্লাহর ওপর ভরসা রেখে ভালো কিছুর আশা রাখুন। জি, আমি তাহলে এখন উঠছি। ঠিক আছে। অতঃপর কৌশল বসা অবস্থা থেকে উঠে আকরাম সাহেবের কক্ষ থেকে বেরিয়ে যায়। তমালিকা শিকদারের মুখে তাহিরের বলা সব কথা শোনার পর তরুণীমার মনেও তাহিরকে নিয়ে ভালো খারাপ দুই রকম চিন্তা ভাবনা কাজ করছে। তরুণীমা মনে মনে ভাবে, তাহিরের জন্যই আজ কুশল সুস্থ অবস্থায় চলাফেরা করছে। এটা তো মিথ্যে নয়। যদি তাহির মনে মনে খারাপ বা অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে আজ চৌধুরী মেনশনে আসতো, তাহলে প্রথমত বিষাক্ত ঔষধনি সেবন করার হাত থেকে আমাকে, আর দ্বিতীয়ত নিজের প্রাণকে ঝুঁকির সামনে ফেলে কুশলকে বাঁচাতো না। 5 বছর আগে বড়পুর মৃত্যুর পর শুধুমাত্র তাহিরের হাতে রক্ত মাখা ছুরিটা দেখেই আমরা সবাই ওকেই বড়পুর খুনি বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। একটা বার পুরো বিষয়টা যাচাই করে দেখারও প্রয়োজন মনে করিনি। তবে কি তাহিরকে আমি বা আমরা যে ঘৃণ্য নজরে দেখি তা শুধুমাত্র ওই ভুল বোঝাবুঝির থেকে সৃষ্টি হয়েছে? আমার মাথা কাজ করছে না। কোনটা ঠিক আর কোনটা যে ভুল তা কিছুতেই বুঝে উঠতে পারছি না। এখন এইসব নিয়ে চিন্তা ভাবনা না করে তাহিরের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই মনে হয় সঠিক হবে। এই বলে তরুণীমা ঘাড় ঘুরিয়ে ওটির সামনে রাখা চেয়ারে বসারত হুমায়রার দিকে তাকায়। হুমায়রাকে এখনো কান্না করতে দেখে তরুর মাঝে বেশ খারাপ লাগা কাজ করছে। পরক্ষণে তরুণীমা একবার দীর্ঘশ্বাস ছেড়ে হুমায়রার দিকে অগ্রসর হতে শুরু করে। তমালিকাও তারেক শিকদার সেখানে রাখা চেয়ারে পাশাপাশি বসে পড়ে। তরুণীমা হুমায়রার পাশে গিয়ে বসে শান্ত স্বরে হুমায়রাকে উদ্দেশ্য করে বলে, তুমি তাহিরের কে হও? হুমায়রা অশ্রুসিক্ত নয়নে তরুর দিকে এক পলক তাকিয়ে পরপরই দৃষ্টি সরিয়ে মেঝের উপর স্থির করে বলল, কাজিন। ও, তুমি সেই না যাকে শেষবারের মতো এক পলক দেখার জন্য তাহির ওনার কাছে নত হয়ে বাচ্চাদের মতো কান্না করে অনুরোধ করছিল? হুমায়রার এমন কথায় তরু কিছুটা অবাক হয়। হুমায়রা এক হাতে নিজের দু চোখের পানি মুছে নিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আজ অনুষ্ঠান পর্বে পরপর 2 বার যাচ্ছে, তাই বলে তুমি যাকে অপদস্থ করলে সেই মানুষটার কারণেই তোমার সোহাগের মানুষটা সুস্থ অবস্থায় চলাফেরা করতে পারছে, স্বস্তির প্রতিটা নিঃশ্বাস ফেলছে। সে তোমার সোহাগের মানুষটাকে বাঁচাতে গিয়ে আজ এই ঘৃণ্য মানসিকতার মানুষটা নিজের জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে কি তোমার মধ্যে অনুশোচনা বোধ কাজ করছে? আজ এই মানুষটাকে এত অপমানমূলক কথা না শোনালেও হতো, এমন চিন্তা ভাবনা কাজ করছে তোমার মাঝে? নাকি এমনটা ভাবছো আজ যদি ওই মানুষটার জীবিত অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে না হতে পারে, তবে তার কাছে আর ক্ষমা চাওয়া হবে না তোমার? নিজের মনের ওপর থাকা পাহাড় সমতুল্য বোঝাটা কখনোই আর নামাতে পারবে না। সারা জীবন এই বোঝাটাকেই বয়ে বেড়াতে হবে তোমায়। হুমায়রার এরূপ কথাগুলো শুনে তরু যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। প্রতিতুরে ওরও যে কিছু বলা উচিত তা বোঝার ক্ষমতাটুকু যেন তরুর ভেতর থেকে লোপ পেয়ে গিয়েছে। হুমায়রা চোখ তুলে সামনের দিকে লক্ষ্য করতেই কুশলকে হেঁটে হেঁটে ওটির দিকে অগ্রসর হতে দেখে একবার দীর্ঘশ্বাস ফেলে অন্যত্র দৃষ্টি সরিয়ে নিল। কুশল এসে ওটির সামনে দাঁড়ানোর কিছু সময় পরপরই ওটির দরজার উপর জ্বলতে থাকা লাল বাতিটি নিভে যায়। পরক্ষণেই ওটির ভেতর থেকে একজন পুরুষ ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে হুমায়রা বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তমালিকা তারেকে ওদের কাছে এগিয়ে এসে দাঁড়ান। কুশল শান্ত স্বরে বলল, ডাক্তার, তাহিরের অবস্থা এখন কেমন? ডাক্তার নিজের চেহারার উপর চিন্তার ছাপ স্পষ্ট রেখে বললেন, ওনার বুকের বাম পাশে বিদ্যা হওয়া গলিটি আমরা বের করেছি, কিন্তু ওনার অবস্থা ভীষণ সীমাচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েছে। কিছু সময় পর ওনাকে আইসিইউতে শিফট করা হবে। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব ওনাকে বিপদ সীমা থেকে বের করে আনার, কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে যদি ওনার চেঞ্জ না ফেরে তাহলে আমাদের আর করার কিছুই থাকবে না। আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করুন, এখন উনি একমাত্র ভরসা। এ বলে ডাক্তার চলে যান। হুমায়রা ধপ করে চেয়ারের উপর বসে পড়ে আবারও কান্না করতে করতে বলল,
সব শেষ হয়ে গেল, সবটা সবটা শেষ হয়ে গেল। আমার আমার তাহিরকে আজ ওইখানে আসতে দেয়াই উচিত হয়নি। হুমায়রার এমন কথা শুনে কুশল কিছুটা অপরাধী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকায়। তরুণীমা নিজের মধ্যে থাকা সকল সংকোচ বোধকে দমিয়ে রেখে আবারও হুমায়রার পাশে এসে হুমায়রার কিছুটা রাগ নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে তরুকে উদ্দেশ্য করে বলল, চলে যাও, তুমি আবার সামনে থেকে চলে যাও। তোমাকে আমার একটুও সহ্য হচ্ছে না। তোমাকে দেখলেই আমার চোখের সামনে তাহিরের যন্ত্রণাদায়ক মুখশ্রী ভেসে উঠছে। তরুণীমা কিছু না বলে হুমায়রাকে শক্ত করে জড়িয়ে ধরে। হুমায়রা প্রথমত নিজেকে ছড়ানোর চেষ্টা করলেও পরপরই হাল ছেড়ে দিয়ে হু হু করে কান্না করতে থাকে। অজানা কারণেই তরুর দু চোখও নোনা জনে ভরে ওঠে। নিজের ঘরে মুখশ্রী জুড়ে বিষণ্ণতার ছাপ ফুটিয়ে রেখে ফ্রেমে বাঁধা নীলাদ্রের একটা ছবি হাতে নিয়ে বিছানা বসে আছে সন্ধ্যা। সন্ধ্যা ছবির উপর হাত বুলাতে বুলাতে অভিমানের স্বরে বলল, আজ কতদিন হলো আপনাকে এক পলক দেখার জন্য আমার দু চোখ ও মন যে কতটা ছটফট করছে। আপনি তো সেই খবর রাখেননি, আর না রাখার প্রয়োজন মনে করেছেন। যেদিন মেজো ভাই আমাকে আপনার কাছে নিয়ে যাবে সেদিন আপনার সব কর্মের হিসাব সুদে আসলে উসুল যদি না করেছি, তবে আমার নামও সন্ধ্যা চৌধুরী নয়। আমাকে এতটা যন্ত্রণা দেওয়ার অধিকার আমি আপনাকে দেইনি। আপনি আপনার সীমা লঙ্ঘন করেছেন, তাই যথাযথ শাস্তিও আপনাকে পেতে হবে। সেই শাস্তি আমি নিজে হাতে দেব। কাকে শাস্তি দেওয়ার কথা বলছিস তুই দিদি ভাই? আকস্মিক নিজের পেছন থেকে সাগরিকা চৌধুরীর কণ্ঠস্বর শোনা মাত্রই সন্ধ্যা কিছুটা ভরকে গিয়ে ওড়নার নিচে নীলাদ্রের ছবিটা আড়াল করে দাদিমার দিকে ঘুরে বসে হাসি মুখে বলল, আমার একজন বান্ধবী কল করেছিল একটু আগে। আজ সন্ধ্যাতেই ওর জন্মদিনের পার্টি ছিল, কিন্তু আমি তো বড় ভাবের জন্য আয়োজিত অনুষ্ঠানের কারণে সেখানে যেতে পারলাম না। তাই আগামীকাল বিকালে যদি আমাকে আলাদাভাবে ট্রিট দেওয়ার ব্যবস্থা না করে, তাহলে ওকে আমি কঠিন শাস্তি দিব। সে সময় সাবরিনা ও কামিনী হাসি মুখে সন্ধ্যার রুমে প্রবেশ করে। সাবরিনা শান্ত স্বরে বলল, আগামীকাল তোর বাসার বাইরে যাওয়া বারণ সন্ধ্যা। মায়ের মুখে এমন কথা শুনে সন্ধ্যা অবাক স্বরে বলল, কেন মা? কামিনী বিনুনি নাড়াতে নাড়াতে সন্ধ্যার সামনে এসে দাঁড়িয়ে দু হাতে ওর দুগাল টেনে দিয়ে নিজের 32 পাটি দাঁত বের করে বলল, কারণ আগামীকাল আমাকে দেখতে আসবে। দেখতে আসবে মানে কি বলছো কি তোমরা সব? কামিনী সন্ধ্যার সামনে থেকে সরে দাঁড়াতে সাবরিনা বলল, এই সামান্য বিষয় নিয়ে এতটা অবাক হওয়ার কি আছে সন্ধ্যা? বিয়ের জন্য উপযুক্ত বয়স হয়ে গিয়েছে তোমার। ভালো বংশ, ভালো ছেলের সন্ধান যেহেতু পেয়েছি, তাই তোমাকে বিয়ে দিতে তো আমাদের কারোরই কোনো দ্বিমত নেই। কিন্তু মা। কোনো কিন্তু না সন্ধ্যা। আগামীকাল ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে, আর তুমি ভদ্রভাবে তাদের সামনে যাবে, এটাই আমার শেষ কথা। সন্ধ্যা ছলছল দৃষ্টি নিয়ে সাগরিকা চৌধুরীর দিকে তাকায়। সাগরিকা চৌধুরী শান্ত স্বরে বললেন, আহা, আমার নাতনিটার উপর রাগ হইও না তো তুমি মেছো বৌমা। আমি বুঝিয়ে কইতাছি ওরে, তোমরা যাও দেখি এখন এইখান থেকে। আপনার নাতনিকে সঠিক বুঝ দিন মা। ছোট চল, এখন অনেক কাজ পড়ে আছে। এই বলে সাবরিনা ও কামিনী দুজনেই সন্ধ্যার রুম থেকে বেরিয়ে যায়। সাগরিকা চৌধুরী সন্ধ্যার পাশে বসতেই সন্ধ্যা সাগরিকা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সাগরিকা চৌধুরী সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত স্বরে বললেন, তুই কি কাউকে পছন্দ করিস দিদি ভাই? যদি করে থাকিস তাহলে নির্দ্বিধায় আমাকে তার কথা জানিয়ে দে। কুশল দাদুভাইকে দিয়ে তার সকল খোঁজখবর নেওয়ার পর যদি বুঝি ছেলেটা ভালো, তাহলে ওই ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দাদিমার মুখে এমন কথা শুনে সন্ধ্যার বুক ভেঙে কান্না বেরিয়ে আসার উপক্রম হয়, কিন্তু অনেক কষ্টে সন্ধ্যা নিজেকে নিয়ন্ত্রণ করে। কারণ নীলাদ্র যে বেঁচে আছে এ কথা বাহিরের আর কোনো ব্যক্তির কাছে প্রকাশ না করা নিয়ে কুশল ও তরুর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তাই নিজের পছন্দের পুরুষ থাকা সত্ত্বেও তাকে সবার সামনে আনা এই মুহূর্তে সন্ধ্যার পক্ষে অসম্ভব। এদিকে নিজের ঘরে চিন্তিত মুখশ্রী নিয়ে পায়চারি করছে আর একের পর এক কুশলকে কল করছে সন্ধ্যা, কিন্তু প্রতিবারই কল বেজে উঠে আপনা আপনি কেটে যাচ্ছে দেখে সন্ধ্যা বিড়বিড়িয়ে বলল, মেজো ভাইয়া ফোন তুলছে না কেন? এখন আমি কি করব? পর মুহূর্তে আরো বেশ কয়েকবার কল দেওয়ার পরেও কুশলের কোনো রেসপন্স না পেয়ে সন্ধ্যা হতাশ হয়ে ফোনটা বিছানার ওপর ছুঁড়ে মেরে বিছানার পাশে গিয়ে বসে দাঁত দিয়ে আলতোভাবে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্নার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, নীলাদ্র, কোথায় আপনি? কি অবস্থায় আছেন আপনি? আপনাকে আমার খুব প্রয়োজন। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে চলে আসুন, প্লিজ। আইসিইউর বেডে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে তাহির,
আইসিইউ দরজার বাইরে দাঁড়িয়ে ছোট্ট কাচের দেয়াল ভেদ করে তাহিরের উপর শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে হুমায়রা। সে সময় হুমায়রার ফোন বেজে উঠলে ওর ধ্যান ভাঙে। হাতে থাকা ফোনটি সামনে আনতে ফোন স্ক্রিনে তাহিরের মা রেবেকা তালুকদারের নাম্বার থেকে কল এসেছে দেখতে পেয়ে হুমায়রা কলটি রিসিভ করে আবারও তাহিরের দিকে তাকিয়ে রয়। রেবেকা কিছু উত্তেজনা স্বরে বললেন, হিমু, মা কোথায় আছো তোমরা? এখনো বাসায় ফিরছো না যে? অনেক সময় ধরে আমি আর তোমার খালুজান তাহিরের ফোনে কল দিয়ে যাচ্ছি, কিন্তু প্রতিবারই ওর ফোন বেজে বেজে আপনি কেটে যাচ্ছে। তোমরা ঠিক আছো তো? কোনো বিপদ হয়নি তো মা? খালা, আমি আর তাহির দুজনেই সম্পূর্ণ সুস্থ আছি। আমি অনেক বছর পর বাংলাদেশে আসলাম, তাই তাহিরের কাছে বায়না করেছিলাম আমাকে যেন সে শহর থেকে দূরে দর্শনীয় জায়গাগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আশেপাশের দর্শনীয় জায়গাগুলো ঘোরা শেষ করে বাসায় ফিরবো আরো 2-3 দিন সময় লাগবে। আমরা তো পূর্ব থেকে পরিকল্পনা করে বাসা থেকে বের হইনি, তাই আমার আর তাহিরের দুজনেরই ফোনের চার্জ স্বল্প পরিমাণে বেঁচে আছে। যখন তখন ফোন বন্ধ হয়ে যেতে পারে। আপনারা আমাদের জন্য চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে ঘোরাফেরা করো তোমরা। তুমি তাহিরের সাথে আছো, তাই জন্যই আমি আর তোমার খালু কিছুটা চিন্তামুক্ত আছি। তাড়াতাড়ি বাসায় ফিরে এসো দুজনে, কেমন? জি আচ্ছা। এ বলে হুমায়রার কল কেটে দিয়ে ফোন বন্ধ করে একবার দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা চেয়ারের কাছে গিয়ে বসে পড়ে বলল, আমায় ক্ষমা করে দিয়েন খালু। আপনাদের থেকে এত বড় একটা সত্য লুকিয়ে যাওয়ার জন্য আমি ভীষণ দুঃখিত, কিন্তু নিরুপায় হয়ে আমাকে আপনাদের সাথে মিথ্যে কথা বলতে হলো। পরের দিন সকালে হাসপাতালে তাহিরের চিকিৎসার জন্য খরচ হওয়া যাবতীয় বিল পরিশোধ করার সময় কুশল ওর পকেট থেকে ফোন বের করতেই দেখে সন্ধ্যার নাম্বার থেকে অনেকগুলো মিসড কল উঠে আছে। তাহির মুখ দিয়ে চয়ের মতো শব্দ উচ্চারণ করে বিল পরিশোধ করে দেয়। পরক্ষণে কুশল সন্ধ্যার নাম্বারে কল দিতে কিছু সময় রিং হওয়ার পরপরই কল রিসিভ হয়। ফোনের ওপাশ থেকে সন্ধ্যা অস্থির কণ্ঠে বলল, মেজো ভাইয়া কোথায় আছো তুমি? গতকাল রাত থেকে কতবার কল করেছি তোমায়, কিন্তু একবারও তুমি কল রিসিভ করলে না। সবকিছু ঠিক আছে তো? গতকাল সন্ধ্যার পার্টিতে আমাকে বাঁচাতে গিয়ে যে গুলিবিদ্ধ হয়েছিল ওকে হাসপাতালে ভর্তি করিয়েছি। এসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর ফোনও সাইলেন্ট ছিল, তাই এতবার কল দিয়েছিস তবুও বুঝতে পারিনি। এদিকে সবকিছুই ঠিক আছে। তোর কি হয়েছে? এতবার কল দিয়েছিস যে? বাসায় সবাই সুস্থ আছেন তো? মেজো ভাইয়া, নীলাদ্রের এখন কি অবস্থা? আমায় ওনার কাছে কবে নিয়ে যাবে তুমি? এদিকে বাসায় মা, চাচি, দাদিমা সবাই আমার বিয়ের জন্য ছেলে পছন্দ করছেন। আজ বিকালে ছেলেপক্ষ আমাকে দেখতেও আসবেন। মেজো ভাইয়া, তুমি তো জানো আমি আর নীলাদ্র একে অপরকে কতটা ভালোবাসি। মেজো ভাইয়া, কিছু একটা করো তুমি। বাসার সবার এই সিদ্ধান্ত থেকে মন উঠিয়ে নেওয়ার কাজ তুমি বাদে তার কারোর পক্ষে সম্ভব না। নীলাদ্রকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মেজো ভাইয়া, কিছু একটা করো। এই সমস্যার একটা সঠিক সমাধান বের করো তুমি, প্লিজ। এত বেশি উত্তেজিত হওয়ার মতো কিছুই হয়নি সন্ধ্যা, মাথা ঠান্ডা রাখ। দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। এ বলে সন্ধ্যা কল কেটে দেয়। সেই সময় তরুণীমা দ্রুত পায়ে হেঁটে কুশলের সামনে এসে কোমরে এক হাত ও বুকের মাঝ বরাবর আরেক হাত রেখে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করে। কুশল ওর ফোনটা পকেটে রেখে ভ্রু কুঁচকে তরুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? তরুণীমা জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে বলল, তাহিরের জ্ঞান ফিরেছে কুশল। ও এখন পুরোপুরি ভাবে বিপদ মুক্ত রয়েছে। একটু পর তাহিরকে আইসিইউ থেকে আলাদা কেবিনে শিফট করার ব্যবস্থা করবেন বলেছেন ডাক্তার সাহেব। কেবিনে শিফট করা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তরুর এরূপ কথা শুনে কুশল একবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো এখন তাহিরের সাথে দেখা করে আসি। অতঃপর কুশল আর তরুণীমা আইসিইউর দিকে অগ্রসর হতে শুরু করে। কুশল আর তরুণীমা আইসিইউর সামনে গিয়ে দাঁড়াতে হুমায়রা বসা অবস্থা থেকে উঠে ওদের সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আমায় ক্ষমা করে দাও তোমরা। তাহিরের সমীচীন অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না। রাগের বশে তোমাদের অনেক ছোট বড় কথা শুনিয়ে ফেলেছিলাম। আমি আমার ব্যবহারের জন্য ভীষণভাবে দুঃখিত। আমরা তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি আপু, তাই তোমার ব্যবহারে আমরা খারাপ কিছু মনে করিনি। এইসব নিয়ে মনের ভেতর কোনো রূপ অনুশোচনা রেখো না, ভুলে যাও এসব। তাহিরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওর জন্য আমি আবারও মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। আল্লাহ তাআলা ওকে পুরোপুরিভাবে সুস্থ করে দিক।
এই দোয়াই করছি। কৌশল আর তরুর কথাগুলো শুনে হুমায়রার মন অনেকটা হালকা হয়ে যায়। সেই সময় আইসিইউ দরজা খুলে যায়। দুজন নার্স তাহিরকে একটু স্ট্রেচারে শুইয়ে আইসিইউ থেকে বাইরে বের হয়। তাহির চোখ মেলে ওদের তিনজনের দিকেই তাকায়। এখানে তরুণীমার উপস্থিতি তাহির আশা করেনি, তবুও তরুণীমাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তাহিরের মনেও কিছুটা স্বস্তি কাজ করছে। নার্স দুজন তাহিরকে কেবিনে রেখে আসার জন্য সেদিকে অগ্রসর হয়। কুশল, তরুণীমা ও হুমায়রা ওদের পিছন পিছন যেতে শুরু করে। কিছু সময় পর তাহিরের জন্য নির্ধারিত কেবিনে সামনে এসে দাঁড়াতেই একজন নার্স ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমরা পেশেন্টকে ভিতরে ভালোভাবে শুইয়ে দিয়ে তার সাথে আপনাদের দেখা করার সুযোগ করে দিব। নার্সের কথা অনুযায়ী ওরা তিনজন কেবিনের বাইরে দাঁড়িয়ে রয়। নার্স দুজন তাহিরকে নিয়ে কেবিনের ভেতর প্রবেশ করেন। বেশ কিছু সময় পর নার্স দুজন কেবিন থেকে বের হয়ে ওদের তিনজনকে উদ্দেশ্য করে বললেন, এবার আপনারা একজন একজন করে পেশেন্টের সাথে স্বল্প সময় হাতে নিয়ে সাক্ষাৎ করতে পারেন, তবে ওনার শরীর খারাপ প্রভাব ফেলবে এমন কোনো উত্তেজনামূলক কথা ওনাকে বলবেন না। প্রথমত হুমায়রা তাহিরের সাথে দেখা করতে ওর কেবিনের ভেতর প্রবেশ করে। হুমায়রা তাহিরের পাশে দাঁড়াতেই তাহির ভ্রু কুঁচকে হুমায়রার দিকে তাকিয়ে বলল, কিরে স্টুপিডের মতো কাঁদতে কাঁদতে নিজের চেহারার একই হাল করেছিস? কি ভেবেছিলি আমি মারা যাব? তাহিরকে পুরো কথা শেষ করতে না দিয়ে হুমায়রার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে তাহিরের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, চুপ, একদম চুপ। যত সব আজে বাজে কথা বলা, মুখ দিয়ে আর একটা আজে বাজে শব্দ বের করলে না বরাবরের মতো এই মুখটা সুই সুতো দিয়ে সেলাই করে দিব, বলে দিলাম। তাহির ওর মুখের ওপর দিয়ে হুমায়রাকে নিজের হাত সরিয়ে নিতে চোখ দিয়ে ইশারা করে। হুমায়রা নিজের হাত সরিয়ে নিতেই তাহির বলল, বড় ভাই হই আমি তোর, আমার সাথে এত কড়া ভাষায় কথা বলতে তোর বিবেকে বাড়ছে না? তাহিরের মুখে আবারও বড় ভাই সম্বোধন করে কথা বলতে শুনে তাহিরের হাতে খুব জোরে একটা চিমটি কেটে দেয়। তাহির ব্যথায় মুখ দিয়ে আর শব্দ উচ্চারণ করে বলল, ডাইনি রে। পৃথিবীতে বসবাসরত সকল পুরুষকে আমি আমার ছোট বড় ভাই, চাচা, মামা, খালু হিসেবে মেনে নিতে পারবো, কিন্তু তোমাকে কখনো ভাই বলে মানতে পারবো না, কারণ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি আমার জীবন সঙ্গী রূপে আপন করে নিতে চাই। তাই কখনো যদি আমার সামনে নিজেকে বড় ভাই বলে সম্বোধন করার বিন্দুমাত্র চেষ্টা করো না, তোমাকে আমি নিজ হাতে খুন করবো, বলে দিলাম। এ বলে হুমায়রা হনহনিয়ে তাহিরের কেবিন থেকে বেরিয়ে যায়। হুমায়রার এরূপ কথা শুনে তাহিরের মুখ অটোমেটিক হা হয়ে যায়। তাহির অত্যন্ত অবাক দৃষ্টি নিয়ে হুমায়রার যাওয়ার পানে তাকিয়ে রয়। হুমায়রাকে রাগে মুখশ্রী নিয়ে তাহিরের কেবিন থেকে বের হতে দেখে তরুণীমা হুমায়রার কাছে গিয়ে দাঁড়িয়ে কিছুটা অবাক ভাব নিয়ে বলল, এই তো কিছু সময় আগেই চেহারায় হাসি হাসি ভাব স্পষ্ট রেখে কেবিনের ভেতরে প্রবেশ করলে তুমি। এতটুকু সময়ের ভেতর তোমার আর তাহিরের মাঝে কি এমন কথোপকথন হলো যার দরুন তুমি এতটা রাগান্বিত ভাব নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলে? জানতে পারি কি? নতুন করে আর কি হবে, সবই আমার কপালের দোষ। ভেতরে যে গুণধরটা শুয়ে আছে, ওকে নিজের সবটা উজাড় করে ভালোবাসাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। অপাত্রে সুজি নিজ ঝালা তো ভুলই। ওই গুণধরটার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে কতটা সস্তা বানিয়ে ফেলেছি, তো কুত্তা আমাকে বলে কিনা ওকে বড় ভাইয়ের নজরে দেখতে। বলে এসেছি, আর একবার যদি আমার সামনে নিজেকে আমার বড় ভাই বলে সম্বোধন করে না, তাহলে ওকে নিজ হাতে খুন করবো আমি। কথাগুলো বলে হুমায়রা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করে। হুমায়রার আগে স্বরে বলা তাহিরকে নিয়ে ওর মনের কথাগুলো শোনার পর পুরো বিষয়টা ভালোভাবে বুঝে উঠতে তরুর কয়েক সেকেন্ড সময় লাগে। পর মুহূর্তে অজানা কারণে তরুর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। তরু হুমায়রার পাশ থেকে উঠে দাঁড়াতে কুশলকে তাহিরের কেবিন থেকে বের হতে দেখতে পায়। তরু কুশলের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আমি কি তাহিরের সাথে এই মুহূর্তে একান্তে কিছু কথা বলতে ওর কেবিনের ভেতরে যেতে পারি? তরুর মুখে এমন অনুমতিমূলক প্রশ্ন শুনে কুশল শান্ত দৃষ্টি নিয়ে তরুর দিকে তাকিয়ে রয় কিছু সময়। পরক্ষণে চোখ দিয়ে ইশারা করে তরুকে তাহিরের কেবিনের ভেতর প্রবেশ করতে বলে কুশল। তরু ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা স্পষ্ট রেখে তাহিরের কেবিনের ভেতর প্রবেশ করে। তাহির চোখ তুলে সামনের দিকে লক্ষ্য করতেই তরুণীমাকে নিজের সামনে আবিষ্কার করে। তরুণীমা প্রতিটা কদম ফেলে তাহিরের দিকে যতই অগ্রসর হচ্ছে, তাহিরের হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে ততই বাড়তে শুরু করছে। তরুণীমা তাহিরের হাতের বাম পাশে বেডের মাঝ বরাবর সে দৃষ্টি নিচের দিকে স্থির রেখে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, এখন কেমন লাগছে আপনার? বুকের ভেতর খুব বেশি ব্যথা করছে নাকি? শরীরে ক্ষতের ব্যথা মনের গহীনে হওয়া ক্ষতের ব্যথার কাছে ভীষণ তুচ্ছ।
মনের গহীনের সেই ক্ষতের ব্যথা সহ্য করে নেয়ার মতো পদক্ষেপ যখন গ্রহণ করতে পেরেছি, তখন শরীরের এই ক্ষতের ব্যথা গ্রহণ করে নেয়া আমার কাছে খুবই ছোট বিষয়। আপনার কাছে আমি দুদিক থেকে ঋণী হয়ে রইলাম। আজ আপনি আমার প্রাণ বাঁচানোর পাশাপাশি নিজের জীবনের পরোয়া না করে আমার স্বামীর প্রাণও বাঁচিয়েছেন। তুমি মানো বা না মানো, তোমার প্রতি সৃষ্টি হওয়া আমার ভালোবাসা নামক অনুভূতিগুলো মিথ্যে নয়। তুমি হয়তো আজ অন্য কারো কাছে গিয়েছো, কিন্তু এই কারণে তো আমি তোমাকে ঘৃণা করতে পারি না। আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। ভালোবাসা যেমন আপন করে নিজের কাছে আগলে রাখতে শেখায়, তেমনি ভালোবাসার মানুষটিকে সুখে রাখার জন্য ত্যাগ স্বীকার করতেও শিখায়। আমি তোমাকে ভালোবেসে নিজের করে নিতে পারিনি। তোমাকে যে নিজের করে পেয়েছে সে যেন সারা জীবন ধরে তোমাকে ভালোবেসে নিজের কাছে আগলে রাখতে পারে। তাই তার প্রাণ বাঁচাতে গিয়ে আমি আরো 1000 বার নিজের প্রাণকে নিয়ে ঝুঁকির সম্মুখীন হতে পারি। একবার এমন কাজ করে আমাকে ঋণী করে দিয়েছেন, কিন্তু আর কখনো এমন কাজ করার কথা চিন্তাও করবেন না। আপনার কাছে আপনার জীবনের কোনো মূল্য নাই থাকতে পারে, কিন্তু আরো এমন অনেক মানুষ আছে যাদের কাছে তাদের জীবনের চেয়ে আপনার জীবনের মূল্য শতগুণে বেশি। কাদের কথা বলছো তুমি? প্রথমত আপনার জন্মদাত্রী মা ও বাবা, দ্বিতীয়ত আপনার কেবিনের বাহিরে বসারত মেয়েটি। হিমুর কথা বলছো তুমি? ওর কথা বাদ দাও তো। অল্প বয়সে অত্যাধিক পেকে গিয়েছে সে। একটু আগেই আমাকে ভালোবাসার কথা বললো। বাচ্চা মেয়ে, ভালোবাসার বুঝেটা কি? আবেগের বশীভূত হয়ে এমন মন গড়া কথা অনেক বলা যায়। আর একটু বড় হলে নিজের ভিতর ম্যাচুরিটি চলে আসলে এসব আবেগ চিরকালের জন্য ঘাড় থেকে নেমে যাবে। হিমু আবেগের বশবর্তী হয়ে আপনার কাছে নিজের মনের অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ করেনি। আমি ওর চোখে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। আপনার গুলি লাগার সময় থেকে সেন্স ফেরার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওর চোখ জোড়া থেকে পড়া প্রতিটি অশ্রুকণা যেন চিৎকার করে বলছিল সে আপনাকে কতটা বেশি ভালোবাসে। যখন ডাক্তার বলেছিল যে আগামী 48 ঘন্টার ভেতর আপনার সেন্স না ফিরলে আপনাকে হয়তো আর বাঁচানো সম্ভব হয়ে উঠবে না, তখন ওর চোখে আপনার ভালোবাসা পাওয়ার আগেই আপনাকে হারিয়ে ফেলার এক অতৃপ্ত যন্ত্রণার ছাপ দেখতে পেয়েছিলাম আমি। একটা বার কিছু সময়ের জন্য ওর চোখের দিকে নিজের চোখ দুটো স্থির করে রাখিয়েন। আপনি ওর চোখের মনির মাঝে নিজের প্রতিচ্ছবি ও নিজের প্রতি ওর সীমাহীন ভালোবাসাগুলোও দেখতে পারবেন। দয়া করে আবেগ বলে এই সত্যিকারের ভালোবাসাটিকে নিজের জীবন থেকে হারিয়ে যেতে দিবেন না। কথাগুলো বলে তরুণীমা একেবারে দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে তাহিরের কেবিন থেকে বের হয়ে আসে। তরুর বলা প্রতিটি শব্দ এখনো যেন তাহিরের কানে বাজছে। তরুণীমা কেবিন থেকে বের হতে দেখে কুশল শান্ত স্বরে বলল, আমাদের এক্ষুনি বাসায় ফিরতে হবে তরুণীমা। বিকালে সন্ধ্যাকে দেখার জন্য ছেলেপক্ষ আসবে। কুশলের মুখে এরূপ কথা শুনে তরুণীমা অত্যন্ত অবাক হয়ে কুশলের দিকে তাকিয়ে বলল, কিন্তু নীল। তরু পুরো কথা শেষ করার পূর্বেই কুশল তরুর ঠোঁট জোড়ার উপর নিজের শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, দেওয়ালেরও কান আছে তরুণীমা। তরুণীমা কুশলের কথার ভাঁজ বুঝতে পেরে একবার দীর্ঘশ্বাস ফেলে হুমায়রার কাছে গিয়ে বসে বলল, নিজের খেয়াল রেখো। তুমি সুস্থ না থাকলে তোমার তাহিরের খেয়াল এই মুহূর্তে আর কে রাখবে বলো? নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো সব সময়। ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার জন্য যে যুদ্ধ করতে হয় তাতে জয়লাভ করা এত সহজ বিষয় না হিমু। আমরা আসছি এখন। হুমায়রা শান্ত দৃষ্টি নিয়ে তরু আর কুশলের দিকে তাকায়। অতঃপর তরুণীমা আর কুশল হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কুশল আর তরুণীমা চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমে পরিবারের সবার সাথে বাহিরের আরও কয়েকজন কম ও মধ্য বয়সের পুরুষ মহিলাকে বসে থাকতে দেখতে পেয়ে দুজনে বুঝতে সক্ষম হয় এরাই আজ সন্ধ্যাকে দেখার জন্য এখানে এসেছে। কুশল ও তরুণীমা ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই সাগরিকা চৌধুরী হাসি মুখে বললেন, এই যে আমার মেজ নাতি কুশল চৌধুরী ও মেজ নাত বউ তরুণীমা চৌধুরী এসে গিয়েছে। দাদু ও দিদি ভাই ওনাদের সাথে পরিচয় হয়ে নাও। উনি হচ্ছেন শরীফ ইসলাম, তোমাদের দাদু ভাই এহেমেদ চৌধুরীর খুব কাছের বন্ধু শালজুক ইসলামের একমাত্র ছেলে। উনি হচ্ছে শরীফের স্ত্রী জয়নব ইসলাম, আর ও হচ্ছে ওদের একমাত্র ছেলে সাইফুদ্দিন ইসলাম। সাগরিকা চৌধুরীর মুখে নিজের নাম শুনে সাইফুদ্দিন ডান হাতে নিয়ে দিয়ে নিজের চোখের উপর থেকে কালো সানগ্লাসটা খুলে ফেলে বলল,
সাইফের মুখে এমন আধভাঙ্গা ইংরেজি শুনে তরুণীমা মুখ কুঁচকে ফেলে। কুশল ওর চেহারায় শান্ত ভাব স্পষ্ট রেখে নিজের জন্য নির্ধারিত করা সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ে। সাইফের কথার ধরন এমন হওয়া নিয়ে পরিবারের বাকি সদস্যদের যে কোনোরূপ সমস্যা নেই তা তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বুঝতে পেরেছে তরুণীমা। সাবরিনা চৌধুরী হাসি মুখে তরুণীমাকে বললেন, মেজ বৌমা, এবার সন্ধ্যাকে ওনাদের সামনে নিয়ে আসার ব্যবস্থা করো। তরুণীমা জোরপূর্বক নিচের মুখে হাসি স্পষ্ট রেখে সন্ধ্যার রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। কিছু সময় পর সন্ধ্যার রুমের সামনে এসে দাঁড়িয়ে তরু দরজায় টোকা দিতে গিয়ে দেখে দরজা খোলা। তরু দরজা ঠেলে রুমের ভেতর প্রবেশ করতে দেখে সন্ধ্যা বিছানার উপর বসে হু হু করে কান্না করছে। তরু অস্থির হয়ে সন্ধ্যার কাছে গিয়ে বলল, সন্ধ্যা আমার জান, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন তুমি? সন্ধ্যা তরুর দিকে ঘুরে বসে ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মেজো ভাবি, সব শেষ হয়ে গিয়েছে। আমার আর নীলাজের এক হওয়ার জন্য আর কোনো রাস্তা খোলা নেই। আমাকে তোমরা সেদিন কেন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে বলো তো? আমি মারা গেলেও শাস্তি পাবো, তবুও বেঁচে থাকতে নীলাজ ব্যতীত অন্য কোনো পুরুষের সহধর্মিণী হিসেবে পরিচয় বহন করতে পারবো না। সন্ধ্যা, মাথা ঠান্ডা করো। এখন এমন ছেলে মানুষের আচরণ করার জন্য কোনোরূপ সময় নেই। নিজের আবেগ রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। ওনারা শুধু তোমাকে দেখার জন্য এসেছেন। বিয়ে হওয়ার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হবে। যে কোনো বিষয় নিয়ে তোমার মেজো ভাইয়ার ওপর তো তুমি ভরসা করো, তাই না? এই ভরসার বাঁধনটা ধরে রাখো আর চিন্তা মুক্ত থাকো, এটা ভেবে যে নীলাদ্র ভাইয়া বেঁচে থাকাকালীন দ্বিতীয় কোনো পুরুষের সাথে তোমার বিয়ে হতে দেবে না তোমার মেজো ভাইয়া। এখন পরিবারের সবার সম্মান রক্ষার খাতিরে ওনাদের সামনে যেতে হবে তোমায়। আচ্ছা। তরুণীমা সন্ধ্যা চোখের পানি মুছে দিয়ে ওকে তৈরি করে ছেলেপক্ষের সামনে নিয়ে আসে। সন্ধ্যা মাথা নিচু করে রেখে বসে আছে। এদিকে সন্ধ্যা মাথা নিচু রেখে চেহারার মলিনতার ছাপ ফুটিয়ে তরুর পাশে বসে আছে। সন্ধ্যায় সামনাসামনি সোফায় বসে আছেন ছেলে সাইফুদ্দিন ইসলাম ও ছেলের বাবা শরীফ ইসলাম এবং মা জয়নাব ইসলাম। জয়নাব ইসলামের পাশে একটা ঢাকনাওয়ালা কাঁসার বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন তার নিজস্ব কাজের মেয়ে বিউটি। জয়নাব ইসলাম পান চিবুতে চিবুতে কাজের মেয়ে বিউটির দিকে মুখ ঘোরাতেই বিউটি ওর হাতে থাকা বাটির উপর থেকে ঢাকনাটি সরায়। অতঃপর জয়নাব বাটির ভেতর নিজের মুখ থেকে পানির পিক ঢালেন। জয়নাবের এমন কাজে তরুণীমার যেন শরীর গুলিয়ে আসার উপক্রম হয়। তরু সঙ্গে সঙ্গে জয়নাবের উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। জয়নাব সন্ধ্যার দিকে তাকিয়ে বললেন, মিসেস চৌধুরী, আপনার নাতনি তো দেখছি অনেক লাজুক স্বভাবের। এসে বসেছে পর থেকে সেই যে মাথা নইয়েছে আর উঠানের নাম গন্ধই নিচ্ছে না। নাতনিকে বলুন মাথাটা এমন নামিয়ে না রেখে একটু উপরে উঠায় যেন, নয়তো তার চাঁদপনা মুখ থেকে আমাদের পরাণ জুড়াবে কি করে? জয়নাবের কথাগুলো সন্ধ্যার কান পর্যন্ত পৌঁছালেও ওকে আগের ন্যায় মাথা নিচু রেখে বসে রাখতে দেখে সন্ধ্যার হাতের ডান পাশে বসারত সাগরিকা চৌধুরী শান্ত স্বরে বললেন, মুখ তোলো দিদি ভাই। তরুণীমা সন্ধ্যার হাতের বাম পাশে বসেছিল। তরু ধীর স্বরে বলল, মুখ তোলো সন্ধ্যা। সন্ধ্যা একবার দীর্ঘশ্বাস ফেলে মুখ উঠায়। জয়নাব সন্ধ্যার মুখশ্রী দেখে হাসি দিয়ে বলল, মেয়ের শরীরের রং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফর্সা লাগছে। মেয়ের ভেতরে কোনো চাপা অসুখ নেই তো মিসেস চৌধুরী? জয়নাবের এরূপ কথা শুনে পাশ থেকে শরীফ বললেন, সাইফারের মা, উল্টোপাল্টা না বলে খেয়াল রেখে কথা বলো। ক্ষমা করবেন আপনারা, আমার স্ত্রীর কথায় কিছু মনে করবেন না। এখানে মনে করার মতো কিছুই হয়নি। মানছি ওনারা সম্ভ্রান্ত পরিবার, সমাজে ওনাদের ক্ষমতা ও সম্মানের তুলনায় অন্য কারোর সাথে করার সাধ্য আমাদের নেই। কিন্তু ওনাদের পরিবারের মেয়ের মাঝে কোনো শারীরিক সমস্যা থাকলে তা আমাদের থেকে লুকিয়ে আমার সুস্থ স্বাভাবিক ছেলের ঘাড়ে চেপে দিতে পারেন না। ভবিষ্যতে যদি আমাদের বংশধরও তাদের মায়ের মতো চাপা রোগ নিজের শরীরে নিয়ে পৃথিবীর আলো দেখেন তখন কি হবে? আমি আমাদের ভালোর কথা চিন্তা করে এই কথা বলছি মাত্র। কুশল নীরব থেকে চোখ বন্ধ করে সোফার হাতলের সাথে নিজের ডান হাত ভাঁজ করে কপালে ডান পাশে এক আঙুল দ্বারা আলতোভাবে ঘষা দিচ্ছে। সন্ধ্যা কিছুটা অপমানিত বোধ করে নিজের অরণার নিচের অংশ শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরল। তরুণীমা মনে মনে বলল, ছি, নিজ চিন্তা ভাবনা। আপনার কথায় আমরা কেউ কিছুই মনে করিনি মিসেস ইসলাম।
আর আপনার মাঝে এরূপ সন্দেহ বা ভয় থাকাটা অস্বাভাবিক নয়। এক বংশের সাথে অন্য বংশের সম্পর্ক জোড়ার পূর্বে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা ও জেনে নেওয়াটা আবশ্যক। মেজু ভাবি একদম ঠিক কথা বলেছেন। তাই আপনারা চাইলে সন্ধ্যার মেডিকেল টেস্টও করে নিতে পারেন। কামিনীর এরূপ কথা শুনে সন্ধ্যা দাঁত দিয়ে আলতোভাবে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করে। জয়নাব হাসি দিয়ে বললেন, তা তো অবশ্যই করতে হবে। জয়নাবের কথায় পিঠে সাইফুদ্দিন বলে উঠল, মাম্মি আমাকে কি মেডিকেল টেস্ট করতে হবে? না আমার সোনা বাবা, তোমাকে কোনো প্রকার টেস্ট করাতে হবে না। বিয়ের জন্য নিখুঁতভাবে পরীক্ষা মেয়েদেরই করা হয়, ছেলেদের নয়। জয়নাবের এমন কথায় রাগে তরুণীমার শরীর যেন রিরি করে উঠছে। শুধুমাত্র পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে সে চুপচাপ সব সহ্য করে নিচ্ছে। সাইফুদ্দিন সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি সবসময় গাইজাদের মতো সালোয়ার কামিজ পরতেই চলাচল করো নাকি? বিয়ের পর কিন্তু এসব গাইয়া চাঞ্চলন রাখা যাবে না, কারণ বিয়ের পর তোমাকে আমার সাথে আমেরিকাতে থাকতে হবে। সেখানে বসবাসরত সকলে যেহেতু ওয়েস্টার্ন পোশাক পরেই চলাচল করে, তাই তোমারও ওয়েস্টার্ন পোশাক পরতে হবে। আর তোমার নাম কি যেন বললে? সন্ধ্যা, রাইট? এই নামেও শুনতে অনেক বোরিং লাগছে। বিয়ের পর তোমার নামটাও পরিবর্তন করে একটা স্মার্ট নাম রাখতে হবে। এখন একটা কাজ করো, রুমে গিয়ে এই সালোয়ার কামিজ পরিবর্তন করে একটা ওয়েস্টার্ন পোশাক পরে এসো, দেখি ওয়েস্টার্ন পোশাক তোমায় কেমন দেখায়। সাইফুদ্দিনের কথা শেষ হওয়া মাত্র কুশল নীরবতার দেয়াল ভেঙে বলে উঠল, প্রতিটা স্বামীর উচিত নিজের স্ত্রীকে পর্দা করার জন্য বাধ্য করা। পরপুরুষের সামনে নিজের স্ত্রীর শরীরের অর্ধাংশ বের করে রেখে তাদের আকর্ষিত করে যেই স্ট্যাটাসের মান রক্ষা করতে হয়, সেই স্ট্যাটাসের ধারের কাছে আমরা ঘেঁষি না। আমাদের বংশের মেয়েরা সকলেই ঘরে বাহিরে শালীন পোশাক পরে চলাচল করেন সব সময়, আর সারা জীবন এভাবেই চলাচল করবেন। বিয়ের পর সন্ধ্যার ওপর আমার অধিকার সব থেকে বেশি থাকবে। আমার পছন্দ অনুযায়ী চলাচল করতে সে বাধ্য থাকবে। যেখানে বিয়েটাই হবে না সেখানে বিয়ের পরের বাধ্যবাধকতার কথা ওঠানোরও প্রশ্ন আসছে না। কুশলের এরূপ কথায় সকলে বেশ অবাক হয়ে যায়। জয়নাব বললেন, বিয়ে হবে না মানে? আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে না, এই সম্বন্ধ এখানেই ভেঙে দিচ্ছি আমি। কিন্তু সাবনীরা পুরো কথা শেষ করার পূর্বে কুশল হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। জয়নাব সাগরিকা চৌধুরীর দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, মিসেস চৌধুরী, আপনি চুপ করে আছেন কেন? এই পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য আপনি। আপনি এখানে উপস্থিত থাকাকালীন এই ছেলের সম্বন্ধ ভেঙে দেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস পায় কোথায়? দাদুভাই যখন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তখন আমি আর দ্বিমত পোষ করব না এই সিদ্ধান্তের উপরে। এই সম্বন্ধের ইতি এখানেই টানা হচ্ছে। মিসেস ইসলাম, আপনারা এখন আসতে পারেন। সাগরিকা চৌধুরী এরূপ কথায় জয়নাব রাগে রিরি করতে করতে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এত বড় অপমান! আমার ছেলের মতো এত ভালো ছেলে সারা পৃথিবী খুঁজেও আর দুটো পাবেন না আপনি। মিসেস চৌধুরী, কথাটা মনে রাখবেন। এই সম্বন্ধে ইতি টেনে ভালো করলেন না। আজ এই মুহূর্ত থেকে আপনাদের সাথে পারিবারিক ও ব্যবসায়িক বন্ধুত্বের সম্পর্কে ইতি আমি টেনে দিলাম। দরজাটা ওই দিকে। কৌশলের এরূপ কথা শুনে শরীফ ও সাইফুদ্দিন বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। অতঃপর ওরা দ্রুত পায়ে চৌধুরী মেনশন থেকে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই কামিনী বেনুনি নাড়াতে নাড়াতে বললেন, এত ভালো সম্বন্ধটা এভাবে হাতছাড়া না করলেও চলতো। যেখানে আমার বোন নিজের জন্মগত নাম নিয়ে বাঁচতে পারবে না, নিজের পছন্দ অনুযায়ী শালীন পোশাক পরতে পারবে না, সেখানে তো দুদিন নিজের ইচ্ছে মতো নিঃশ্বাসও ফেলতে পারতো না। সে নিঃশ্বাস ফেলতেও ওর স্বামীর অনুমতি নিতে হতো। এমন সম্বন্ধকে ভালো বলো কি করে তুমি চাচি? কুশলের এরূপ কথা শুনে কামিনী আর কোনো প্রত্যুত্তর করার ভাষা খুঁজে পায় না। কুশল আবারও বলল, যেই পরিবারে আমার বোন সম্মানের সাথে বাস করতে পারবে, সেই পরিবারের ছেলের হাতেই আমি আমার বোনকে তুলে দিব। আর এমন পরিবারের সন্ধানও আমি নিজ দায়িত্বে করব। তাই আমার বোনের বিয়ে নিয়ে পরবর্তীতে আর কোনো সম্বন্ধ যেন বাড়িতে কেউ না আনে।
এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এ বলে কুশল নিজ রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ায়। সন্ধ্যা হাসিমাখা মুখশ্রী নিয়ে তরুর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে। কুশলের সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট হয়েছে সাবরিনা চৌধুরী। তিনি নিজের চেহারায় অসন্তুষ্ট ভাব স্পষ্ট রেখে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। কামিনী ও সাবরিনার পেছন পেছন সেদিকে ছুট লাগালেন। সাগরিকা চৌধুরী বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি ভাইয়েরা তোমরা নিজ নিজ রুমে গিয়ে বিশ্রাম করে যাও। সাগরিকা চৌধুরী চলে যেতেই তরু ও সন্ধ্যাও স্থান ত্যাগ করলো। কেবিনে নিজ বেডের সাথে হেলান দিয়ে বসে আছে তাহির। বেডের পাশে থাকা চেয়ারে বসে হুমায়রা তাহিরের জন্য বানানো স্যুপটা ফু দিয়ে ঠান্ডা করছে। সে সময় তাহির হুমায়রাকে রাগাতে মজার স্বরে বলল, রাগের ঠেলায় আবারও ফু দিয়ে স্যুপ ঠান্ডা করার জায়গায় থুতু দিচ্ছিস নাকি? তাহিরের এমন কথা শুনে হুমায়রা রাগে দৃষ্টি নিয়ে তাহিরের দিকে তাকায়। তাহির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিয়ে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? চোখ দিয়ে আমাকে গেলে খাবার ঠান্ডা করছিস নাকি? মুখ দিয়ে আর একটা শব্দ করে এই গরম স্যুপ তোমার শরীরে ঢেলে দিব আমি, ধলা ইন্দুর। হুমায়রার মুখে নিজের এমন উদ্ভট নাম শুনে তাহিরের মুখ অটোমেটিক খা হয়ে যায়। এদিকে সাবরিনা হনহনিয়ে নিজের রুমে প্রবেশ করে রাগের বশে হাত টাকা ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বাম হাতের উপর আলতো করে বাড়ি দিয়ে মুখ দিয়ে শিট শব্দটা উচ্চারণ করলেন। সেই সময় কামিনী এক ছুটে সাবরিনার রুমে প্রবেশ করে দরজা ভেতর থেকে আটকে দিয়ে সাবরিনার সামনে এসে দাঁড়িয়ে বললেন, ভাবি, প্রতিবার যদি তোমার এই ছেলে আমাদের সব পরিকল্পনার উপর এভাবে জল ঢেলে দেয়, তাহলে তো আমাদের কোনো পরিকল্পনাই সাকসেসফুল হবে না। শরীফ ইসলামের মতো এত বড় একজন বিজনেস পার্টনার আজ আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল। কোথায় আজ তাদের সাথে সম্পর্কের বাঁধনটা আরো মজবুত হওয়ার কথা ছিল, সেখানে সারা জীবনের জন্য সম্পর্কের ইতি টানার মতো পরিস্থিতি তৈরি করলো তোমার ওই ছেলে। বারবার আমার ছেলে বলছিস কেন তুই ছোট? তুই জানিস না কুশল আসলে সাবরিনা পুরো কথা শেষ করার আগে কামিনী এক হাতে সাবরিনার মুখ চেপে ধরে তাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ করো ভাবি, দেওয়ালেরও কান আছে, এসব কথা মুখে এনো না, অনর্থ হয়ে যাবে তাহলে। এ বলে কামিনা সাবরিনার মুখের ওপর থেকে হাত সরিয়ে ফেলে। সাবরিনা জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজের ভেতরে জমে থাকা রাগগুলোকে দমিয়ে ফেলার চেষ্টা করতে থাকে। তরুণীমা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই কুশলকে সোফার উপর বালিশ ঠিক করে রাখতে দেখে শান্ত স্বরে বলল, আপনি বিছানায় এসে শুইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তরুর মুখে এরূপ কথা শুনে কুশল শান্ত দৃষ্টি নিয়ে তরুর দিকে তাকিয়ে রয় কিছু সময়, অতঃপর বলল, সোফায় শুয়ে শুয়ে এখন আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, আর সমস্যা হয় না এখানে শোয়া নিয়ে। আমি এখানেই শুইতে পারবো, তুমি আরাম করে বিছানায় ঘুমাও। আজ থেকে আপনাকে আর সোফায় ঘুমাতে হবে না, এই বিছানাটা যথেষ্ট বড় আছে, দুজন মানুষ নিজ নিজ জায়গায় আরাম করে ঘুমোতে পারবো। কথা না বাড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ুন। আমি এখানেই মানিয়ে নিতে পারবো, তুমি ঘুমাও বিছানায়। এই বলে কুশল সোফায় বসে পড়ে। তরুণীমা চোখ ছোট ছোট করে কুশলের দিকে তাকিয়ে রইল কিছু সময়, অতঃপর মুখে কিছু না বলে দ্রুত পায়ে কুশলের সোফার কাছে গিয়ে সোফার উপর রাখা বালিশগুলো এক এক করে বিছানার উপর ছুঁড়ে ফেলতে শুরু করে। তরুণ এমন কাজে কুশল তরুর আড়ালে মিটমিটিয়ে হাসে। তরু কুশলের দিকে তাকিয়ে কিছুটা রাগ নিয়ে উচ্চস্বরে বলল, ভালো কথার মানুষ আপনি না, ভীষণ রকমের ঘাটতারা হয়ে গিয়েছে। আপনার ঘাড়ে থাকা এই তেরা রগগুলো সব কেটে একদম সোজা বানিয়ে। তরু পুরো কথা শেষ করার পূর্বে কুশল বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে তরুর দুই ঠোঁটের মাঝ বরাবর নিজের সাদাত আঙ্গুল ঠেকিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, পরক্ষণে কুশল নিজের আঙুল সরিয়ে দিয়ে বিছানার কাছে গিয়ে নিজের জন্য বালিশগুলো ঠিকঠাক করে নিতে শুরু করে। অতঃপর তরু আর কিছু না বলে ধীর পায়ে বিছানার অন্য পাশ গিয়ে বালিশ ঠিক করে নিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কুশলও শুয়ে পড়ে। সকালবেলা তাহির চোখ মেলে তাকাতে দেখে হুমায়রা ওর বাম হাতের উপর মাথা রেখে বসা অবস্থাতেই ঘুমিয়ে গিয়েছে। হুমায়রার মুখের উপর ওর ছোট ছোট চুলগুলো এসে পড়ছে। তাহির আলতোভাবে ডান হাতটা এগিয়ে এনে হুমায়রার মুখের উপর পড়া চুলগুলোকে সরিয়ে ওর কানের পেছনে গুজে দেয়। হুমায়রার মায়া মাখানো ঘুমন্ত মুখশ্রী তাহিরকে ওর দিকে আকর্ষিত করছে। তাহির একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার পক্ষে কি দ্বিতীয় কাউকে ভালোবাসা সত্যি সম্ভব হবে? কখনো তোর দিকে ভালোভাবে তাকিয়েও দেখিনি আমি হিমু। আজ নিজের এতটা কাছে তুই অবস্থান করছিস, তোর এই মায়া লাগানো মুখশ্রী আমাকে তোর দিকে এতটাই আকর্ষিত কেন করছে? তবে কি তোর ভালোবাসার জোরই পারবে?
আমার মনেও তোর জন্য ভালোবাসার সৃষ্টি করতে। তাহিরের কথা বলার মাঝেই হুমায়রার ঘুম ভেঙে যায়। হুমায়রা চোখ মেলে তাকাতেই তাহিরের চোখে চোখ পড়ে যায় ওর। তাহির নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়। হুমায়রা সোজা হয়ে বসতেই তাহির নিজের বাম হাতে একটু নাড়াতে নাড়াতে বলল, আমার হাতের উপর মাথা রেখে আরাম করে ঘুমিয়ে তো এখন আমার হাতের পুরো 12টা বাজিয়ে দিয়েছিস দেখছি। কোথায় আমার সেবা করে আমাকে দ্রুত সুস্থ করে তুলবি, তা না আমার সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছিস। হাতির মতো একটা শরীর বানিয়েছো কি জন্য? সামান্য একটা মাথার ওজন কিছু সময়ের জন্য সহ্য করতে পারো না? এতেই তোমার হাতের 12টা 13টা বেজে যায় একেবারে। তোকে কানাডায় রেখে পড়াশোনা করিয়ে খালু শুধু শুধু তাদের মূল্যবান অর্থগুলো নষ্ট না করলেও পারতেন। মানে মাথায় তো এতটুকু পরিমাণ ভালো বুদ্ধি আছে বলে মনে হয় না। যদি থাকতো তাহলে আমার 6 প্যাক বডিকে তুই হাতির শরীরের সাথে তুলনা করতে পারতি না। আর না আমার এত সুন্দর নামটাকেও পেঁচি অমন বিশ্রী একটা নাম রাখতি না। তোমার সাথে যেটা মানে সেটাই তো বলেছি আমি। আমার সামান্য মাথার ওজন সহ্য করতে না পেরে নিজের 6 প্যাক বডির মান তো রাখতেই পারলে না তুমি। তাই তোমার শরীরকে হাতির সাথে তুলনা করে আমি একটুও ভুল করিনি। আর রইল নামের বিষয়টা, তোমার মতো লোককে এত সুন্দর নামে ডাকাটাও বেমানান লাগে আমার। তোমার সাথে ওই ধলা ইন্দুর নামটাই মানায়। বাসায় ফেরার পর খালাকে বলে তোমার জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব সার্টিফিকেট, ভোটার আইডি সব জায়গায় ওই তাওকির তালুকদার তাহির নামটা পরিবর্তন করে ধলা ইন্দুর নামটাই পার্মানেন্ট করার ব্যবস্থা করব। হুমায়রার কথাগুলো হজম করে নিতে তাহিরের কয়েক সেকেন্ড সময় লাগে। তাহির চোখ ছোট ছোট করে নিজের 2 হাত হুমায়রার দিকে এগিয়ে দিয়ে পড়ল, হিমুর বাচ্চা, আর একটা উল্টোপাল্টা কথা বলবি তো তোকে আমি আমার মাথার উপর তুলে আছাড় মারবো। হুমায়রা আরো 2 কদম পেছনের দিকে পিছিয়ে গিয়ে বলল, আগে তো আমাকে নিজের কাছে টেনে নাও, তারপর একটা কিউটি বাচ্চা গিফট করো। তখন হিমুর বাচ্চার ডাইপার পরিবর্তন করতেই তোমার অর্ধেকের বেশি সময় চলে যাবে। আর রইল হিমুর বাচ্চাকে মাথার উপর তুলে আছাড় মারার বিষয়টা। বাচ্চাটা তো শুধু আমার একার হবে না, তোমারও হবে। নিজের বাচ্চাকে আছাড় মারবে কি করে তুমি? এদিকে হুমায়রার মুখে এমন কথাগুলো শুনে তাহির যেন প্রতিউত্তর করার ভাষাই হারিয়ে ফেলেছে। হুমায়রা তাহিরের দিকে তাকিয়ে হাসি দিয়ে পেছনে দরজার দিকে অগ্রসর হচ্ছিল। সেই সময় দরজা খুলে একজন সুদর্শন পুরুষ ডাক্তার তাহিরের কেবিনে প্রবেশ করায় তার বুকের সাথে ধাক্কা খেয়ে হুমায়রা পড়ে যেতে নেয়। ডাক্তারটি সাথে সাথে এই 2 হাতে হুমায়রার কোমর জড়িয়ে ধরে ওকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। হুমায়রা কিছুটা ভয় পেয়ে চোখ মুখ কুঁচকে ফেলেছে। ডাক্তারটি অপলক দৃষ্টি নিয়ে হুমায়রার দিকে তাকিয়ে আছে। বেডে বসে তাহির হুমায়রাকে অন্য কোনো পুরুষের বাহু ধরে আবদ্ধ হয়ে থাকতে দেখে রাগে বিছানার চাদর মুষ্টিবদ্ধ করে নেয়। পরক্ষণে তাহির ওর বেডের পাশে থাকা ছোট্ট টেবিলের উপর থেকে কাচের পানির গ্লাসটি হাতে নিয়ে রাগের বসে মেঝের উপর ছুঁড়ে ফেলে দেয়। গ্লাস ভাঙার শব্দে হুমায়রা ডাক্তারটি কর্ণপাত হতে হুমায়রা চোখ মেলে তাকিয়ে নিজেকে ডাক্তারটির বাহু ধরে আবদ্ধ হয়ে থাকতে দেখে দ্রুততার সাথে সরে দাঁড়ায়। হুমায়রা তাহিরের দিকে তাকাতে দেখে তাহির অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। হুট করে তাহিরের এভাবে রেগে যাওয়ার কারণটা আন্দাজ করতে হুমায়রার কয়েক সেকেন্ড সময় লাগে। হুমায়রা ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মনে মনে বলল, তোমার মনে আমার জন্য ভালোবাসার অনুভূতি কাজ করছে কিনা তা বোঝার জন্য একটা বিশেষ উপায় পেয়ে গিয়েছি। তারপর তোমার মুখ থেকে আমাকে ভালোবাসার কথা বের করেই ছাড়বো আমি। আপনি ঠিক আছেন তো? ভাগ্যিস আপনি সঠিক সময়ে এসে আমাকে ধরে নিয়েছিলেন, নয়তো আমার কি যে হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সাহেব। প্লিজ অন্য সবার মতো আপনি আমাকে ডাক্তার সাহেব বলে ডাকবেন না। আপনি আমাকে আমার নাম ধরে ডাকলেই আমি খুশি হব। আমার নাম নিলয়। ঠিক আছে, আমি আপনাকে আপনার নাম ধরেই ডাকবো, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত বলুন? আমার কাছে এই আপনি সম্বোধন করে কথা বলার বিষয়টা না একদমই ভালো লাগে না। তাই আপনি আমাকে তুমি সম্বোধন করে কথা বললেও আমি খুশি হব। ঠিক আছে, তাহলে তোমাকেও আমায় তুমি সম্বোধন করে কথা বলতে হবে। হুমায়রা নিলয়ের সাথে কথা বলছে আর চোখে তাহিরের সাথে কথা বলছে। তাহিরকে অত্যাধিক পরিমাণে জেলাস ফিল করতে দেখে হুমায়রার মনের ভেতর যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হুমায়রা হাসি মুখে নিলয়কে বলল, আচ্ছা ঠিক আছে নিলয়। আচ্ছা একটু ওয়েট করো, আমি পেশেন্টকে একবার চেক আপ করে নেই, তারপর আমার সাথে আমার কেবিনে নিয়ে যাব তোমায়। সেখানে বসে আমরা আমাদের বাকি পরিচয় পর্বটিকেও সেরে নেব না হয়। হুমায়রা তাহিরের দিকে তাকাতে দেখে তাহিরের ফর্সা মুখশ্রী রাগে লালচে বর্ণ ধারণ করছে। নিলয়
তাহিরকে চেক আপ করতে ওর দিকে অগ্রসর হতে নিলেই তাহির হাত উঠিয়ে নিলয়কে থামিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি, আমাকে আর চেক আপ করার প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। কিন্তু আমাকে এখান থেকে যেতে হবে বলেছি। নিলয় তাহিরের এমন আচরণের মানে বুঝতে না পেরে হুমায়রার দিকে তাকায়। হুমায়রা নিলয়কে ইশারা করে চলে যাওয়ার জন্য নিলয়ও আর কথা না বাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। পরক্ষণে হুমায়রা বলল, নিলয় তো আমাকে ওর কেবিনে যাওয়ার কথা বলেছিল, তুমি আরাম করো, আমি ওর কেবিন থেকে ঘুরে আসছি। এই বলে হুমায়রা দরজার দিকে অগ্রসর হতে নিলে তাহির রাগ নিয়ে উচ্চস্বরে বলল, আর এক পা যদি আমার সামনের দিকে বাড়িয়েছিস তবে তোর 2 পা কেটে আমি হাতে ধরিয়ে দেব, বেয়াদব একটা। তুমি নিজেও আমার ভালোবাসা গ্রহণ করবে না, অন্য কোনো পুরুষের সাথেও আমাকে আবদ্ধ হতে দিবে না, এমনটা তো হতে পারে না। হয় তোমাকে আমার ভালোবাসা গ্রহণ করে আমায় ভালোবাসতে হবে, আর নয়তো আমাকে অন্য কোনো পুরুষের সংস্পর্শে যেতে হবে। হুমায়রা পুরো কথা শেষ করার পূর্বে তাহির উচ্চস্বরে হুমায়রাকে একটা ধমক দেয়। তাহিরের ধমক শুনে হুমায়রা কিছুটা কেঁপে ওঠে। তাহির যে এতটা রেগে যাবে হুমায়রা তা বুঝতে পারেনি। এখন হুমায়রার মনে কিছুটা ভয় কাজ করতে শুরু করে। তাই ধমকের স্বরে বলল, মুখ বন্ধ রেখে আমার পাশে এসে বস। যদি মুখ থেকে আর একটা শব্দ বের করছিস বা এই কেবিন থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিস তবে এই কেবিনের মেঝেতেই তোকে আমি জীবন্ত পুঁতে ফেলবো। হুমায়রা নিজের মুখশ্রী জুড়ে ভয়ের ছাপ স্পষ্ট রেখে ধীর পায়ে তাহিরের বেডের দিকে অগ্রসর হয়। অতঃপর বেডের পাশে থাকা চেয়ারটা টেনে সেখানে মাথা নিচু করে বসে রয়। তাহির বেডের অন্য পাশে থাকা টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে কাউকে কল করে দ্রুত ক্লিনিকে আসার কথা বলে কল কেটে দেয়। নিজ রুমে কুশল আর তরু দুজনে রেডি হচ্ছে। তরুণিমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানে পাতলা দুটো ঝুমকো পড়তে পড়তে বলল, সকাল সকাল কোথায় যাওয়ার জন্য তৈরি হতে বললেন আপনি আমায় আর সন্ধ্যাকে? একটা শুভ কাজের উদ্দেশ্যে বিশেষ একটা জায়গায় নিয়ে যাব তোমাদের। জায়গাটার নামটাও কি বলা যায় না? বলা গেলে তো বলতামই, এত সময় অপেক্ষা করাতাম না তোমাদের। তরুণিমা কুশলের কথা শুনে যেন প্রত্যুত্তর না করে হালকাভাবে মুখ বাঁকায় মাত্র। অতঃপর তরু আর কুশল একসাথে ওদের রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সোফায় বসেছিল সন্ধ্যা সহ চৌধুরী পরিবারের বাকি সদস্যরা। কুশল আর তরুকে আসতে দেখে সন্ধ্যা কামিনীকে উদ্দেশ্য করে বলল, এই তো মেজো ভাইয়া আর ভাবি এসে গিয়েছে। এবার মেজো ভাইয়ের থেকেই জেনে নাও কী কারণে সকাল সকাল সে আমাকে আর মেজো ভাবিকে রেডি হতে বলেছে, আর কোথায় নিয়ে যাবে। এত সময় তো এটা জানতে প্রশ্ন করতে করতে আমার মাথা নষ্ট করে ফেলেছিলে। কামিনী তরু আর কুশলের দিকে তাকিয়ে বিনুনি নাড়াতে নাড়াতে বললেন, কি এমন বিশেষ কাজে সকাল সকাল বের হতে হচ্ছে তোমাদের যে সেই কাজের বিষয় আমাদের কাউকে অবগত করা যাবে না? আমি বাহিরে গাড়ি বের করছি, তুমি সন্ধ্যাকে নিয়ে এসো দ্রুত। তরুণিমা। এই বলে কুশল মূল দরজার দিকে অগ্রসর হতে শুরু করে। কামিনী কিছুটা অপমান বোধ করে ঘন ঘন করে নিজের বেনুনি নাড়াতে শুরু করে। সন্ধ্যা বসা অবস্থা থেকে উঠে তরুর সাথে বাহিরের দিকে অগ্রসর হয়। তরু আর সন্ধ্যা বাইরে আসতে দেখে কুশল মূল গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তরু আর সন্ধ্যা গাড়ির কাছে এসে দাঁড়ায়। অতঃপর সন্ধ্যা গাড়ির পেছনে দরজা খুলে সেখানে বসে পড়ে, আর তরু সামনের দরজা খুলে কুশলের পাশের সিটে বসে পড়ে। ওদের দুজনকে বসতে থেকে কুশল গাড়ি স্টার্ট করে। এদিকে নীলাদ্রকে ভর্তিকৃত ক্লিনিকের সামনে এসে গাড়ি থামায় কুশল। তরুণিমা সন্ধ্যার মনে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কুশল শান্ত স্বরে বলল, গাড়ি থেকে নেমে এখানেই দাঁড়াও তোমরা, আমি গাড়ি পার্ক করে আসছি। কুশলের কথা সন্ধ্যা তরু নিঃশব্দে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পরক্ষণে কুশল গাড়ি পার্ক করে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভিতরে চলো। সন্ধ্যা ভিতরে যাওয়ার কারণ জানতে কুশলকে প্রশ্ন করতে উদ্যত হলে তরু সন্ধ্যাকে থামিয়ে দেয়। অতঃপর তরু একবার দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যাকে নিয়ে কুশলের পেছন পেছন ক্লিনিকের ভেতর যেতে শুরু করে। কিছুটা পথ অগ্রসর হতেই কুশলের সামনে নীলাদ্রির চিকিৎসায় নিয়োজিত ডাক্তার আকরাম সাহেব এসে পড়েন। আকরাম সাহেব শান্ত স্বরে কুশলকে উদ্দেশ্য করে বললেন, এসেছেন মিস্টার কুশল চৌধুরী, আপনার অপেক্ষাতে ছিলাম আমি। চলুন এবার আসল কাজের উদ্দেশ্যে পেমেন্টের কেবিনের ভিতরে যাওয়া যাক। কুশল ঘাড় ঘুরিয়ে তরু আর সন্ধ্যাকে ওর সাথে কেবিনের ভেতর আসার জন্য ইশারা করে। পরক্ষণে ওরা তিনজন কেবিনের ভেতর প্রবেশ করতেই দেখে বেডের ওপর একজন প্রাপ্তবয়স্ক সুঠামদেহী পুরুষ শুয়ে আছেন, যার সম্পূর্ণ মুখশ্রী সাদা পট্টি দিয়ে বাঁধানো রয়েছে। পুরুষটির পাশে দুজন পুরুষ নার্সও দাঁড়িয়ে আছে। সন্ধ্যা তরুণিমার কাছে পুরুষটি অপরিচিত হলেও কুশল জানে এই পুরুষটি আসলে নীলাদ্র, যার বর্তমান নাম সৌহার্দ্য ইশরাক।
ডাক্তার আকরাম সাহেব শান্ত স্বরে বললেন, আপনার কিছু সময় এখানে বসে অপেক্ষা করুন। পেশেন্টের ঘুম ভাঙার সময় হয়ে গিয়েছে। ওনার ঘুম ভাঙলে আমি ওনার মুখ থেকে পট্টিগুলো খুলে দিব। ঠিক আছে ডাক্তার সাহেব। এই বলে কুশল কেবিনের ভেতরে রাখা সোফার উপর গিয়ে বসে পড়ে। ডাক্তার আকরাম সাহেব নার্স দুজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখন বাইরে যাও, পরে কোনো প্রয়োজন পড়লে আমি ডেকে নিব। নার্স দুজন কেবিন থেকে বেরিয়ে যেতেই তরুণীমা কুশলের হাতের বাম পাশে এসে সোফায় বসে। সন্ধ্যা নীলাদ্রের হাতের দিকে লক্ষ্য করতে দেখে ওর বাম হাতের অনামিকা আঙুলে একটা স্বর্ণের আংটি চিকচিক করছে। সন্ধ্যা ধীর পায়ে নীলাদ্রের দিকে অগ্রসর হয়। নীলাদ্রের পাশে এসে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে নীলাদ্রের বাম হাত স্পর্শ করে। সন্ধ্যার স্পর্শে নীলাদ্রের হাত কিছুটা কেঁপে ওঠে। সন্ধ্যা নীলাদ্রের হাত ধরে ওর হাতে থাকা আংটিটা ভালোভাবে দেখে ছলছল দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে আধা ভাঙ্গা স্বরে বলল, নীলাদ্র, মেজো ভাইয়া, উনি আমার নীলাদ্র। ওনার হাতে তো নীলাদ্র নামে খোদাই করা আংটিটাও আছে।